তো তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পড়ব এভলিউশন অফ কম্পিউটার ক্লাস 11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। তো তোমাদের সেমিস্টার হিসেবে হয়েছে, তো আমি ফার্স্ট সেমিস্টার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করব এবং তোমাদের ধারণা দেব। তো কম্পিউটারের ইতিহাস। কম্পিউটার একটি গণকযন্ত্র। গণনার ইতিহাস চর্চা করে আমরা জানতে পারি যে প্রস্তর যুগে নুড়ি ও পাথরের সাহায্যে গুহার গায়ে কেটে মানুষ প্রথম গবেষণার কাজ শুরু করে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে এলো যন্ত্র। সবার প্রথমে আসে অ্যাবাকাস, ABACUS অ্যাবাকাস। আজ থেকে প্রায় 5000 বছর আগে চীন দেশে প্রথম অ্যাবাকাস তৈরি হয়েছিল। এই যন্ত্রটি আবিষ্কার হয়েছিল। অ্যাবাকাস কথাটির উৎপত্তি শব্দ এসেছিল গ্রিক শব্দ অ্যাবাকোস থেকে। এটি একটি সরল যন্ত্র, কাঠ ও ধাতুর ফ্রেমের ভেতরে কয়েক সারি তার থাকে, তারের মধ্যে কিছু সংখ্যক প্রতি বর্তমান। এই প্রতিগুলি হাতে সাহায্যে উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে সাধারণ যোগ বিয়োগ গণনা করা যেত। পরে বিভিন্ন দেশে অ্যাবাকাসের ব্যবহার ছড়িয়ে পড়ে। জাপানে যে ধরনের অ্যাবাকাস যন্ত্রে ব্যবহৃত তা হতো স্যারোব্যান। তো অ্যাবাকাস আর স্যারোব্যান দুটো জিনিস একই, খালি দেশটা আলাদা। চীনে অ্যাবাকাস আর স্যারোব্যান হচ্ছে জাপানে। সবার প্রথম যন্ত্র যেটা 5000 বছর আগে এসেছিল। এরপর হচ্ছে নেপিয়ার বোন। 5 প্রকার হয়: স্লাইডিং রুল, পাস্কাল, স্টেপ রেকনার, তারপর ডিফারেন্সিয়াল ইঞ্জিন কে করেন চার্লস ব্যাবেজ। আর মনে রাখবে, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনকও বলা হয়। তো আমাদের সবথেকে বেশি কিছু জানার দরকার নেই, আমাদের খালি অ্যাবাকাসটা আর নেপিয়ারস বোন আর ডিফারেন্সিয়াল ইঞ্জিন, এই তিনটি একটু ভালো করে পড়লেই হবে, আর বাকিগুলো আসে না। তো নেপিয়ারস বোন সপ্তম দশকের পুরোভাগে 1617 খ্রিস্টাব্দে স্কটিক গণিত তত্ত্ববিদ জন নেপিয়ার একটি যন্ত্র আবিষ্কার করেন, যেটি যন্ত্রটি নেপিয়ারের হাড় বা নেপিয়ারস বোন নামে পরিচিত। এই যন্ত্রের হাতির দাঁত দিয়ে তৈরি রড। নেপিয়ার বোন যন্ত্রটি 10টি রেখার মধ্যে দ্বন্দ্ব আছে। এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণ করা যেত। এছাড়া যন্ত্রটির সাহায্যে লগারিদম ও অ্যান্টি লগারিদম ধারণা করা যায়। লগারিদম লগ এন স্কোয়ার, যেটা আমাদের বিসিএ করলে, তোমরা যদি বিসিএ করো তাহলে তোমরা জানতে পারবে লগারিদম কি। লগস এন স্কোয়ার এরকম অঙ্ক আছে, যেটা আমি বিসিএ করছি। এরপর হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন। 1822 সালে খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন তৈরি করেন। ব্যাবেজ এই গণক যন্ত্রটির নাম দেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রটির বিশেষ বৈশিষ্ট্য হলো যন্ত্রে একটি মেমোরি বা স্মৃতি ভাণ্ডার ছিল, যা অনেকটা মানুষের মতো। যন্ত্রটি তথ্য ধরে রাখা ছাড়াও অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারত। মূলত ডিফারেন্সিয়াল ইঞ্জিনই হচ্ছে কম্পিউটারে উন্নতির আলাদা নেক্সট লেভেলের যন্ত্র, যার থেকে কম্পিউটার প্রথমে কম্পিউটার হাড্ডি টাড্ডি দিয়ে তৈরি হতো। তারপর যখন নেপিয়ারস বোন আসলো, তারপরে কি হলো, কম্পিউটার আর একটু আলাদা, অ্যাডভান্স একটু যন্ত্র, যেমন এই যে মেমোরি এগুলোর দিকে একটু আগিয়ে গেল। তারপরে মনে রাখবে, চার্লস ব্যাবেজ পরবর্তীকালে প্রথম সম্পূর্ণ সক্রিয় এবং ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার হলো মার্ক 1। ঠিক আছে। IBM সংস্থার বিজ্ঞানী হার্ভার্ড IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এরপর হচ্ছে ENIAC অ্যাডস্যাক। মনে রাখবে, ENIAC, ইউনিভ্যাক এগুলো একটি কম্পিউটার, পুরোনো দিনের কম্পিউটার। তারপর কম্পিউটার আর্কিটেকচার এগুলো। তারপর হচ্ছে আমরা এখন কম্পিউটারে যাচ্ছি, কম্পিউটার জেনারেশনে যাচ্ছি। আমাদের এতটুকুই মেন ধরো যদি তোমাদের আরও কিছু লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের PDF পাঠিয়ে দেবো যেটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে। কম্পিউটার প্রজন্ম। তো আজকে আমরা কম্পিউটার প্রজন্ম পর্যন্ত পড়বো। কম্পিউটার প্রজন্ম জেনারেশন প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন আমরা হচ্ছে ভ্যাকিউম টিউব 1945 থেকে 1955 সাল পর্যন্ত। 1950 পর্যন্ত যে সকল কম্পিউটার ব্যবহৃত সেটার মধ্যে প্রথম প্রজন্মের কম্পিউটার ব্যাখ্যা দেওয়া হয়। এই প্রজন্মের কন্ট্রোলের প্রধান উপাদান ছিল ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব সেম। ভ্যাকিউম টিউব কিছুটা বাল্বের মতো, এই যে কাচের বাল্ব হতো আগেকার দিনে, আমরা কাচের বাল্ব ইউজ করতাম যেখানে হলুদ লাইট জ্বলতো।
তার মধ্যে এত বড় এই কম্পিউটার গঠন ছিল সহজ, সুবিধা এই কম্পিউটারগুলি গঠন ছিল সহজ সরল এবং কম্পিউটারগুলিতে তথ্য জমা রাখার ব্যবস্থা ছিল, মেমোরি সিস্টেম ব্যবস্থা ছিল। অসুবিধা কম্পিউটারগুলি ছিল বৃহৎ আকারে, কাজগুলোর গতি অন্তত ধীর, তথ্যের ভিত্তিতে ফল প্রকাশের ক্ষমতা অন্তত নিম্নমানের। মানে কম্পিউটার বড় হিসেবে তথ্য পরিমাণ খুবই কম হতো, তারপর খুব ধীরে কাজ করতো। আমি যা শুনেছি আগেকার দিনে যে এত বড় কম্পিউটার সিপিইউ হতো, যেখানে মানুষ ভিতরে লিটারালি ভিতরে ঢুকে কাজ করতো সিপিইউ। আর এখন দেখো এতটুকুর মধ্যে আমরা বাইরে নিয়ে কাজ করি, ব্যাগে করে নিয়ে যাই। আগেকার দিনে এটুকু কল্পনা করা যেত না যে ভবিষ্যতে কম্পিউটার এতটুকু আমরা ব্যাগে করে নিয়ে যাব। যাই হোক, প্রথম মেশিন এনিয়াক, এডিভ্যাক, অ্যাটস্যাক, ইউনিভ্যাক, এগুলোতে ভ্যাকিউম টিউব ইউজ হতো, যেগুলো খুব বড় বড় কম্পিউটার ছিল। এই মেশিন ল্যাঙ্গুয়েজ হতো আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অনেকগুলি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার মূলত এখন সি ল্যাঙ্গুয়েজে চলে, হ্যাঁ মেশিন ল্যাঙ্গুয়েজেও চলে, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখনও ইউজ হয়, বাট মেশিন ল্যাঙ্গুয়েজ অতটা ইউজ হয় না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা যেমন এমএসসি, অনেক কঠিন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপরে দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন, ট্রানজিস্টার এখন ইউজ হয়, বাট সেটা বেড়ে গেছে। উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্র্যাটেন ও জন ভার্ডিন ট্রানজিস্টার নামে একটা উন্নত ইলেকট্রনিক যন্ত্র আবিষ্কার করেন 1956 থেকে 1964 পর্যন্ত সাল পর্যন্ত। সুবিধা এই প্রজন্মের তুলনায় অনেক আকারে, প্রথম প্রজন্মের তুলনায় আকারে অনেক ছোট, অনেক বেশি বিশ্বস্ত, অনেক দ্রুত গতিতে কার্যশীল, অনেক কম বিদ্যুৎ খরচ করে। এই সঙ্গে কম্পিউটারের দাম অনেকটা কমে গেল, কম্পিউটারের দাম। আর তখনকার দিনে কম্পিউটার সাধারণ মানুষরা কোনো দিন কিনতে পারতো না, বড় বড় ব্যবসায়িকরা তারাই কিনতে অ্যাফোর্ড করতে পারতো। অসুবিধা শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন এবং ক্রমাগত রক্ষাবেক্ষণের প্রয়োজন। মানে কম্পিউটারগুলো এত বড় হতো তখনকার দিনে যে ঠান্ডা রাখার জন্য মেশিন ইউজ করা হতো কম্পিউটারকে। ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ফোরটেন, কোবল, বেসিক, অ্যালগল। ফোরটেন বেসিক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি ল্যাঙ্গুয়েজ, পাইথন, এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি যেগুলো জানি হাই লেভেল, পাইথন জানি, সি ল্যাঙ্গুয়েজ জানি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফোরটেন, কোবল, এগুলো আমরা এখনও যাইনি, আমি জানি না যে এগুলো আমাদের করতে হবে কি না হবে, বাট এগুলো আগেকার দিনে ইউজ হতো, বাট এখন ইউজ হয় না। থার্ড প্রজন্ম 1965 থেকে 1975, কম্পিউটার পরিবর্তন পথের এর পরে ধাপ তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটার সর্বপ্রথম ট্রানজিস্টার ব্যবহার পরিবর্তে ইন্টিগ্রেটেড সার্কিট এতটুকু চিপ হতো। এসএসআইসি, স্মল স্কেল ইন্টিগ্রেশন, এমএসসি, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন সেম। আর এখানে কম্পিউটারের এটি অসুবিধা, কম্পিউটার গঠন আরও জটিল হলো, বিশেষ ক্ষেত্রে তাপ নিয়ন্ত্রণশীল যন্ত্রের প্রয়োজনীয়তা এই প্রজন্ম থেকে গেল। চতুর্থ প্রজন্ম 1975 থেকে 1984 পর্যন্ত। তৃতীয় প্রজন্মের শেষ ও চতুর্থ শুরুতেই আইসি চিপ, ইন্টিগ্রেটেড সার্কিট। অন্যটি আইসি চিপ, এলএসআইসি, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, তারপর ভিএলএসআইসি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এই প্রথম দ্রুততর শীত তাপ নিয়ন্ত্রণের যন্ত্র আর থাকলো না, বিদ্যুৎ খরচ আরও কমে গেল, বিদ্যুৎ পরিমাণ। অসুবিধা, কম্পিউটার গঠন আর জটিল হলো, প্রজন্মের কম্পিউটার যে সকল সফটওয়্যার ব্যবহৃত তা খুবই জটিল। মানে সফটওয়্যার যখন কম্পিউটারকে, তো আমরা সাধারণত চালাবে না, কম্পিউটারের সঙ্গে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কানেকশন তৈরি হয় সেটাকে বলে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে এই সফটওয়্যার কথাই বলা হয়েছে, জটিল হলো। এই মেশিন নোট ডেক। তারপর ল্যাঙ্গুয়েজ কী ইউজ হয়, সি প্লাস প্লাস, হ্যাঁ এখনও সি প্লাস প্লাস ইউজ হয়, সি ইউজ হয়। নোট প্রসেসিং, 4GL, এসকিউএল, হ্যাঁ এসকিউএল, মাই এসকিউএল, নো এসকিউএল, অনেকগুলো বিষয় আছে। বাট চতুর্থ প্রজন্ম থেকে সিম্পল হওয়া শুরু করলো ল্যাঙ্গুয়েজগুলো। পঞ্চম প্রজন্ম এখন আমরা ইউজ করতেছি, এখন ইউজ করতে এখনও শেষ হয়নি পঞ্চম প্রজন্ম। 1985 পর থেকে এই যে প্রজন্ম শুরু হয়েছে, খুবই কী বললো এখানে ল্যাঙ্গুয়েজে কি MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পয়েন্টার, জাভা স্ক্রিপ্ট, এগুলো ইউজ হয়। আর এটি সুবিধা বলতে আমি কী বলবো, ভিডিও শেষ হয়ে যাবে, তাও সুবিধা শেষ হবে, বাট অসুবিধা এখনও জানা যায়নি। এই প্রজন্ম কমিটি কী অসুবিধা আছে, তাহলে ভাবো, মানুষ এত ভুল করতে এখন এরকম আছে যে অসুবিধা কী আছে মানুষ জানতেই পারে না। তাই লাইফেও অনেক প্রবলেম আছে, একদিন এরকম সময় আসবে যে কোনো প্রবলেমই থাকবে না, প্রবলেম আছে কি না আছে তুমি খুঁজে পাবে না। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, আস্তে আস্তে আরও ভালো ভিডিও আসবে। আর এখনকার দিনে AI ইউজ হয়, যেটা আমরা আরও জানতে পারবো। আমি আরও কোশ্চেন, আজকে তো শুধু বুঝিয়ে দিলাম, এরপরে আমরা কোশ্চেনও করার চেষ্টা করব। ঠিক আছে, বাই।